নমস্কার, বং নেতাজি চ্যানেলে সবাইকে আমি আমন্ত্রণ জানাই। আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এই বিষয়ে কিন্তু অনেকেরই কনসেপশন ক্লিয়ার নয়। কি বলুন তো বিষয়টা? বিষয়টা এটাই যে মন্দিরে যদি কেউ পালিয়ে গিয়ে বিয়ে করে তাহলে কি সেটা বৈধ? বা অনেক সময় এরকমও হয় যে দুই পরিবার থেকে গিয়ে মন্দিরে বিয়ে দেওয়া হয়। অনেক সময় হয় অনেকের অর্থনৈতিক সচ্ছলতা ঠিকমতো থাকে না, তো সেই কারণে গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে দেওয়া হয়। তো এই যে বিয়েগুলো হয় মন্দিরে গিয়ে, মানে উইদাউট রেজিস্ট্রেশন, মানে ম্যারেজ রেজিস্ট্রেশন যে বিয়েগুলো হয় সেগুলো কি বৈধ? বা অনেকেই কিন্তু এই বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন। যেমন আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি, মানে আপনারা এর সঙ্গে নিজেদের রিলেট করতে পারবেন প্রশ্নগুলোকে। যে একজন বলছেন যে আমি ধরুন মন্দিরে গিয়ে পালিয়ে বিয়ে করেছিলাম, এখন বর্তমানে আমাদের মধ্যে মানে স্বামী স্ত্রী দুজনের মধ্যে বনিবনা হচ্ছে না, আমাদের কি ডাইভোর্স দিতে হবে? কারণ আমাদের তো ম্যারেজ রেজিস্ট্রেশন নেই, বা আমরা মন্দিরে গিয়ে পালিয়ে বিয়ে করেছিলাম। তো সেক্ষেত্রে কি আমাদের ডাইভোর্স নেওয়াটা কি বাধ্যতামূলক, না দুজন ইচ্ছায় স্ব ইচ্ছায় যদি আমরা আলাদা হয়ে যাই, বা এক পক্ষ যদি ইচ্ছা করে আরেক পক্ষকে কি ছেড়ে দিয়ে সেপারেট হয়ে আবার একটা নতুন সম্পর্কে আবদ্ধ হতে পারবে? এই প্রশ্নটা আমাকে একজন করেছেন। এছাড়া আরেকজন প্রশ্ন করেছেন যে আমি আর আমার স্ত্রী দুজন মিলে মন্দিরে বিয়ে করেছিলাম অনেক বছর আগে, বর্তমানে স্ত্রী খোরপোশ মামলা করার ভয় দেখাচ্ছে। স্ত্রী কি আমার নামে খোরপোশ মামলা করতে পারে? বা খোরপোশ মামলা যদি করে তাহলে কি আমাকে খোরপোশ দিতে হতে পারে? এই প্রশ্নটা একজন আমাকে করেছেন। এছাড়াও আরেকটা প্রশ্ন আছে যে আমাদের মন্দিরে গিয়ে বিয়ে হয়েছিল, তো মন্দিরে গিয়ে পালিয়ে বিয়ে করার পর অনেক দিনই সংসার করছিলাম, বর্তমানে স্ত্রী আমার নামে 498 আইপিসির কেস করেছে। আমি একজনের কাছে গেছিলাম, সে আমাকে বলেছে যখন তোদের বিয়েটাকেই রেজিস্ট্রেশন হয়নি, ভ্যালিড নয়, সেক্ষেত্রে তো 498 আইপিসি অর্থাৎ নতুন আইনে সেকশন 85 বিএনএস এর মামলা তো হবেই না। কারণ যেক্ষেত্রে বিয়েটাই ভ্যালিড নয়, তো সেক্ষেত্রে মামলাটা কীভাবে দাঁড়াবে? তুই নিশ্চিত থাক, কিচ্ছু হয় না। তো এরকমভাবে আশ্বাসবাণী তাকে দেওয়া হয়েছে। তো সে সেটাকে আরও একটু বেশিভাবে জানার জন্য আমার কমেন্ট সেকশানে কমেন্ট করেছে। তো আমি ভাবছিলাম যে এই প্রত্যেকটা প্রশ্ন যখন এরকমভাবে 3-4টা প্রশ্ন এসছে আমাকে এই মন্দিরে বিয়ে, পালিয়ে বিয়ে এই সংক্রান্ত, তো ভাবলাম যে সবগুলোকে মিলিয়ে মিশিয়ে একটা উত্তর দিই। কারণ এই বিষয়টা কিন্তু কনসেপশনটা মনে হলো যে সবার ক্লিয়ার নেই, তাই ক্লিয়ার করার জন্য আমি আছি, তাই আজকে ক্লিয়ার করব। প্রথমেই এটা বলি যে সেকশন 5 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, এখানে কিন্তু বলা আছে যে কোন কোন ক্ষেত্রে বিয়েটাকে ভ্যালিড হিসেবে ধরা হবে এবং কোন কোন এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস আছে বিয়েটাকে ভ্যালিড করার জন্য, সেটাই আজকে সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব। তাই এবার বলবো বৈধ বিয়ের জন্য অপরিহার্য শর্তাবলীগুলো, মানে কন্ডিশনগুলো কী কী আছে। প্রথম যেটা বলবো সেটা হলো বিয়ের সময় কোনো পক্ষের অর্থাৎ স্বামী বা স্ত্রী কোনো পক্ষের কোনো জীবিত স্ত্রী বা স্বামী থাকা চলবে না। অর্থাৎ ধরুন কারো একটা বউ আছে, বাড়িতে রেখে না জানিয়ে আরেকটা বিয়ে করতে যাচ্ছে, বা ধরুন কারো স্বামী আছে, তার সঙ্গে কোনো ডাইভোর্স হয়নি, তো সেই অবস্থায় নতুন করে আরেকটা বিয়ে করছে, এটা কিন্তু ভ্যালিড বিয়ে হবে না। যদিও বা তারা বিয়ে করে নেয়, মানে রেজিস্ট্রেশন করে, মানে ম্যারেজ রেজিস্ট্রেশন করে, বা ওই বললাম মন্দিরে গিয়ে পালিয়ে গিয়ে সিঁদুরদান করে মাল্যদান করে 7 পাক ঘুরে, মানে সপ্তপদীর মাধ্যমে যদি বিয়ে করেও নেয়, সেটা কিন্তু ভ্যালিড হবে না, কারণ তাদের জীবিত স্ত্রী বা স্বামী আছে, এটা কিন্তু করা যাবে না। এরপর যেটা হলো সেটা হলো উভয় পক্ষ অর্থাৎ স্বামী বা স্ত্রী যারা বিয়ে করছেন তাদের কিন্তু সুস্থ মনের অধিকারী হতে হবে এবং বৈধ সম্মতি দিতে হবে। মানে মানসিকভাবে ধরো কেউ অসুস্থ আছে, তার ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই, সেরকম অবস্থায় যদি কাউকে জোর করে বা ভুল বুঝিয়ে যদি বিয়ে করে নেওয়া হয়, সেটা কিন্তু বৈধ হবে না। এছাড়া ধরুন কারো সম্মতি নেই, তাকে মাদকদ্রব্য পান করিয়ে বা মাদকদ্রব্য সেবন করিয়ে তাকে ধরুন রাজি করিয়ে নেওয়া হলো, বা তাকে ধরুন এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো তার মানসিক অবস্থাকে, যে সে তার ডিসিশনটা নেওয়ার মতো তার ক্ষমতা নেই, কোনটা ঠিক কোনটা বেঠিক, এই অবস্থায় যদি বিয়ে হয় সেটাকে কিন্তু বৈধ বিয়ে বলা হবে না হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 5 অনুসারে। এরপর কি আছে, উভয় পক্ষের যেই আইনি বয়সের যেই লিমিটটা আছে, সেটা আছে কি যে পুরুষদের ক্ষেত্রে 21 বছর মিনিমাম এজ,
আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 18 বছর, অর্থাৎ 18 বছর পার হতে হবে। সেটা কিন্তু একটা কিন্তু এজের ব্যাপার আছে। ধরুন অনেকেই হয় অল্প বয়সে বিয়ে করে নেয়, বা অনেক সময় ছেলেরা হয় ভাবে যে আমার তো ভোটাধিকার হয়ে গেছে, ভোট দেওয়ার অধিকার 18 বছরে হয়ে যায়, তো বিয়েটাও নিশ্চয়ই 18 বছরে করতে পারবো। এটা কিন্তু কখনোই নয়। আইনে যেটা আছে সেটাকে আপনার মেনে চলতে হবে, সেটা হলো 21 বছর, ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে 18। এরপর কি আছে, নিষিদ্ধ সম্পর্কের মধ্যে বিয়ে করা যাবে না। অর্থাৎ নিষিদ্ধ সম্পর্ক অর্থাৎ প্রহিবিটেড যে রিলেশনশিপ আছে, প্রহিবিটেড রিলেশনশিপগুলো কী কী? ধরুন আপন বোনকে বিয়ে করার ক্ষেত্রে না আছে, কাকার মেয়ে, পিসির মেয়ে, মামার মেয়ে, জ্যাঠার মেয়ে, এই যে রিলেশনগুলো, এই রিলেশনে বিয়ে করা যাবে না। নিজের কাকিমাকে বিয়ে করা যাবে না, নিজের বৌদিকে বিয়ে করা যাবে না, মামার স্ত্রী অর্থাৎ মামিকে বিয়ে করা যাবে না, পিসিকে বিয়ে করা যাবে না। এরকমভাবেই কিছু নিষিদ্ধ সম্পর্ক আছে, মানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে সেগুলোতে কিন্তু বিবাহ করা যাবে না। এছাড়া কি আছে, বিয়ের যেই যথাযথ যে আচার অনুষ্ঠান আছে তার মাধ্যমে বিয়েটাকে সম্পন্ন করতে হবে। এরকম নয় যে রেজিস্ট্রেশন করলাম, বিয়ে রেজিস্ট্রি হলো আর বিয়ে হয়ে গেল, সিঁদুর দান করলাম না, মাল্যদান করলাম না, বা সপ্তপদী এই যে আগুনকে সাক্ষী রেখে যেই 7 পা ঘোরা হয় সেগুলো কিছুই করলাম না, বিয়ে করে নিলাম। এটা কিন্তু কখনই বিয়ে হিসেবে তাকে বৈধতা দেওয়া যাবে না। এবার বলবো সেকশন 7 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে কোন বিবাহগুলোকে ভ্যালিড বলা হয়। এই যে সেকশন 7, এই অনুসারে একটা হিন্দু বিবাহে অবশ্যই উভয় পক্ষের যে কোনো এক পক্ষের প্রথাগত আচার অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করতে হবে। অর্থাৎ স্বামী বা স্ত্রী উভয় পক্ষের মধ্যে যে কোনো এক পক্ষের, সেটা মেয়েদের পক্ষের নিয়ম হোক বা ছেলে পক্ষের নিয়ম হোক, কোনো একটা পক্ষের প্রথাগত তার যেই কাস্টমস আছে, রাইটস আছে, বিয়ের জন্য যেই অনুষ্ঠানের কথা মানে চলে আসছে, সামাজিক অনুষ্ঠানগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে, ধরুন কারো মাল্যদান আছে, মঙ্গলসূত্র প্রদানের মাধ্যমে বিয়ে হয়, সিঁদুর দান আছে, 7 পাকে ঘোরা সপ্তপদী আছে, এই যে রিচুয়ালগুলো আছে, এই যে নিয়মকানুনগুলো আছে, এই যে আচার অনুষ্ঠান, সেগুলো কিন্তু সম্পন্ন করেই কিন্তু বিয়েটা করতে হবে। এরকম নয় যে কোর্ট পেপারে সিগনেচার করলাম, দুজন আংটি বদল করলাম আর বিয়ে হয়ে গেল। এটাকে কিন্তু ভ্যালিড বিয়ে বলা হবে না যদি এই উভয় পক্ষের মধ্যে যে প্রথাগত আচার অনুষ্ঠান আছে এইগুলো মেনটেন করে যদি বিয়ে না করা হয়, সেটাই কিন্তু ভ্যালিড বিয়ে বলা হবে না। তবে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে, সেই জাজমেন্টটা আমাদের মনে গেঁথে গেছে যে ম্যারেজ রেজিস্ট্রেশন ছাড়া বিয়ে যেগুলো হয় সেগুলো বৈধ নয়। অর্থাৎ সামাজিকভাবে যে বিয়ে হচ্ছে, বা মন্দিরে গিয়ে পালিয়ে যে বিয়েগুলো হচ্ছে, বা মন্দিরে দুই পরিবার একসঙ্গে মিলে যে বিয়েগুলো দিচ্ছে, মানে অর্থাৎ কাগজপত্র ছাড়া যে বিয়েগুলো হচ্ছে, সেই বিয়েগুলো বৈধ নয়। এটা আমাদের মধ্যে কিন্তু মনে গেঁথে গেছে। কারণ সীমা ভার্সেস অশ্বিনী কুমার নামে একটা কেস সুপ্রিম কোর্টে হয়েছিল, এবং সেই কেসে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে বিয়ের ক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রেশনকে বাধ্যতামূলক করার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এটাও কিন্তু স্পষ্ট করা হয়েছে, সেটা আমরা অনেকেই জানি না, যে ম্যারেজ রেজিস্ট্রেশন না থাকলে কিন্তু বিয়ে যেগুলো হয়েছে বা হচ্ছে সেগুলো কিন্তু অবৈধ নয়। অর্থাৎ আইনতভাবে কিন্তু সেগুলো বৈধ। তবে ম্যারেজ রেজিস্ট্রেশন করার বিষয়ে জোর দেওয়া হয়েছে এই জাজমেন্টে, এবং সেটাকে বাধ্যতামূলক করারও একটা কথা বলা হয়েছে। তবে এটাও কিন্তু সেখানে ক্লিয়ার করা হয়েছে যে যেই বিয়েগুলো ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি, এরকম বিয়ে আছে বা যেগুলো হচ্ছে, সেগুলো কিন্তু আইনতভাবে অবৈধ নয়, সেগুলো কিন্তু সমানভাবে আইনিভাবে বৈধ। অর্থাৎ আপনাদের যে প্রশ্নটা ছিল যে মন্দিরে বিয়ে বা পালিয়ে বিয়ে বা সামাজিক অনুষ্ঠান করে বিয়ে, অর্থাৎ যেই বিয়েগুলোর কোনো কাগজপত্র নেই, কোনো ডকুমেন্ট নেই, সার্টিফিকেট নেই, সেই বিয়েগুলো কি বৈধ? তাহলে এই জাজমেন্ট থেকে আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই বিয়েগুলো ততটাই বৈধ যতটা রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে বিয়ে হয়। তবে এই যে আমি কথাটা বললাম, এই বিষয়ে কিন্তু আর একটু গভীরে যাওয়া প্রয়োজন, তাই আরেকটা জাজমেন্টও আমি সুপ্রিম কোর্টে তুলে ধরছি। সেটা হলো মনীষ কুমার ভার্সেস ডলি সিং। সুপ্রিম কোর্ট সেই মামলায় বলেছেন যে ধরুন হিন্দু বিবাহ হলো, কিন্তু কোনো রকম কোনো সপ্তপদী, সিঁদুর দান, মাল্যদান, এই যে প্রক্রিয়াগুলো আছে, অর্থাৎ 7 পাকে ঘোরা, সিঁদুর প্রদান, মঙ্গলসূত্র প্রদান, মানে যার যে রিচুয়াল আছে, মানে বলছিলাম না যে দুই পক্ষের কোনো এক পক্ষের যে কাস্টমস আছে, যে রিচুয়াল আছে, রাইটস আছে, এগুলোকে মানতে হবে। তো আচার অনুষ্ঠান না মেনে বিয়ে হয়ে গেল,
সেটা কিন্তু পুরো মাত্রায় অবৈধ, যতই ম্যারেজ রেজিস্ট্রেশন থাকুক। কারণ হিন্দু বিয়েতে হিন্দুদের যে আচার অনুষ্ঠান আছে সেটাকে মানতে হবে, এবং সেটাকে বাধ্যতামূলক জায়গায় কিন্তু এই যে মনীষ কুমার ভার্সেস ডলি সিংয়ের সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেটা পরিষ্কার করে, যে বলে যে ধরুন বিয়েতে ঢাক ঢোল পিটিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে ডিজে বাজিয়ে খাওয়া দাওয়া করে ব্যবসায়িক আদান প্রদানের মাধ্যমে যে বিয়েটা হলো ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সহযোগিতায়, সেটা কিন্তু তখনই বৈধ হবে যখন হিন্দু বিয়েতে এই মাল্যদান, সিঁদুরদান, সপ্তপদীর যেই আচার অনুষ্ঠান রীতিগুলো আছে সেগুলো মেনে করা হবে। কারণ হিন্দু বিয়ে একটা পবিত্র অনুষ্ঠান। হিন্দু বিয়েতে এই যে আচার অনুষ্ঠানের কথা আমি বললাম, এগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্ব রাখে, আর সেটাকেই কিন্তু আরও স্পষ্টভাবে এই জাজমেন্টে পরিষ্কার হয়েছে। আরও একটা মামলার যে কেস রেফারেন্স এটা উল্লেখ না করে পারছি না, সেটা হলো প্রিয়া ঘোষ ভার্সেস সুজয় ঘোষ। এই মামলায় কলকাতা হাইকোর্ট একটি মন্দিরে অনুষ্ঠিত বিয়েকে বৈধ বলে রায় দিয়েছে, যদিও তা নিবন্ধিত ছিল না, অর্থাৎ ম্যারেজটা রেজিস্টার্ড হয়নি। আদালত জানিয়েছে যে প্রথাগত আচার অনুষ্ঠান সম্পন্ন হলে যদি এভাবে কেউ বিয়ে করে সেটাই কিন্তু আইনতভাবে সেটা বৈধ, এবং তাকে কিন্তু ওই মামলায় আদালত জানিয়েছিল যে প্রথাগত আচার অনুষ্ঠান সম্পন্ন করে যদি কোনো বিয়ে অনুষ্ঠিত হয় সেটা কিন্তু আইনিভাবে বৈধ। তাহলে আমি এতক্ষণ ধরে এতগুলো জাজমেন্ট, এতগুলো সেকশন, আইনি যেই জটিলতার দিকগুলোকে সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি যারা এই ভিডিওটা পুরোটা শুনলেন তাদের মধ্যে আর কোনো মিসকনসেপশন নেই, তাদের মধ্যে ধারণাটা পুরো ক্লিয়ার হয়ে গেল কোন ক্ষেত্রে মন্দিরের বিয়েগুলো বৈধ হবে, কোন ক্ষেত্রে সামাজিক বিয়েগুলো বৈধ হবে, আর কোন ক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রেশন করা বিয়েগুলো অবৈধ হবে। এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তাও আমি একবার যেটা হয় আবার একটু মনে করিয়ে দিই, সেটা হলো যেই বিয়েটা আচার অনুষ্ঠান বা প্রথাগত আচার অনুষ্ঠান মেনে হচ্ছে না কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন হয়েছে সেটা অবৈধ। যেটা ধরুন মন্দিরে হয়েছে কিন্তু প্রথাগত আচার অনুষ্ঠান মেনে হয়েছে কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি, সেটা বৈধ। তবে যদি এরকম হয় যে আচার অনুষ্ঠান হয়েছে, মানে প্রথাগত আচার অনুষ্ঠান হয়েছে আবার ম্যারেজ রেজিস্ট্রেশন হয়েছে, তাহলে তো লাজবাব, একদম কারেক্ট, তাহলে কোনো সমস্যা নেই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমার কাছে জিজ্ঞাসা করবেন, চেষ্টা করব ইউটিউবের গাইডলাইন্স মেনে যতটা উত্তর দিতে পারবো ততটাই দেব। যদি উত্তরটা বড় হয় তাহলে এরকমভাবেই নতুন করে ভিডিও বানিয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা, এক্ষেত্রে কিন্তু একটা ক্লাইম্যাক্স থেকেই যাচ্ছে, সেটা হলো ধরুন ইয়াং অবস্থায় দুজনের মধ্যে প্রেম ছিল, পালিয়ে গিয়ে ডিসিশন নিল বিয়ে করব, বিয়ে করে নিল, তারপর বনিবনা হলো না, একজন ভাবলেন আরেকজনের নামে 498 আইপিসির কেস করবেন বা সেকশন 85-এর বিএনএসের মামলা করবেন বা মামলা করেছেন বা মেনটেন্যান্সে মামলা করেছেন বা ডাইভোর্স নেওয়ার কথা ভাবছেন। এক্ষেত্রে একটা কথা বলে দিই, এক্ষেত্রে কিন্তু যে এই মামলাটি করবেন অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট আবেদনকারী তাকেই কিন্তু প্রমাণ করতে হবে, অর্থাৎ বার্ডেন অফ প্রুফ, প্রমাণ করার দায়টা কিন্তু তারই যে বিয়েটা বৈধ। এবার বলবেন মন্দিরে বিয়ে রেজিস্টার নেই, কীভাবে প্রমাণ করব? ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, পঞ্চায়েতের সার্টিফিকেট, বা যদি কোনো কর্পোরেশন এরিয়া হন সেখানকার কাউন্সিলরের সার্টিফিকেট, এমএলএ সার্টিফিকেট, এমপির সার্টিফিকেট, যে কোনোভাবে আপনি প্রমাণ করতে পারেন। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণ করার একটা জায়গা আছে। যদি ধরুন এইসব আপনার কিচ্ছু নেই, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই, আপনার কোনো ফটোগ্রাফি নেই, ভিডিওগ্রাফি নেই, বা যারা ধরুন কোর্টে গিয়ে সাক্ষী দেবে যেই পুরোহিত বিয়ে দিয়েছিল বা যেই নাপিত বিয়ের সময় ছিল, বা ধরুন যারা যারা বিয়েতে পার্টিসিপেট করেছিল সেই অনুষ্ঠানে, কেউ নেই, কেউ এরকম নেই যে আপনার হয়ে বলবে কোর্টে গিয়ে হ্যাঁ বিয়েটা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা থেকেই যাচ্ছে। কারণ বিয়েটা যে হয়েছিল সেটা তো প্রমাণ করতেই হবে। আর সবচেয়ে ভালো হয় এগুলো করার পর অবশ্যই এইগুলো তো করবেন অবশ্যই, এই সপ্তপদী, মাল্যদান, সিঁদুরদান, সঙ্গে সঙ্গে ম্যারেজটাকেও রেজিস্ট্রি করে রাখবেন। এটা কিন্তু আমার একটা সাজেশন থাকলো, আর এটাও কিন্তু সুপ্রিম কোর্টেরও একটা নির্দেশ, তাই এটাকে মান্যতা দেবেন। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কারণ কনসেপশন ক্লিয়ার করতে গেলে, একটু উদাহরণ দিয়ে বোঝাতে গেলে
আইনের জটিল ভাষাগুলোকে একটু আমাদের মতন ভাষায় আনতে গেলে একটু সময় লাগে। তাই আমি যদি সেকশন পড়ে আপনাকে বুঝিয়ে যেতাম তাহলে আশা করি কনসেপশন ক্লিয়ার করাটা আমার পক্ষে যতটা কঠিন হতো আপনাদের ক্ষেত্রে কতটা হতো আমার সন্দেহ আছে। তাই ভিডিওটা বড় হয়ে যায়, অনেকের সমস্যা হয় আমি জানি, তবে তাই এই ক্ষেত্রে আমাকে একটু ক্ষমা করবেন। আমি ছোট করে ওই ফাঁকি মেরে ভিডিও বানাতে পারি না। তাই যারা একটু ধৈর্য আছে তারাই নয় একটু কষ্ট করে দেখে নেবেন, আর যাদের ধৈর্য নেই তাদের জন্য তো অপশান রইলই। এই ভিডিওটাকে পারলে সবার সঙ্গে শেয়ার করে দেবেন, কারণ এই বিষয়ে কিন্তু অনেকেরই কনসেপশন ক্লিয়ার নেই। আর আর একজনও যদি উপকৃত হয়, একজনও যদি এই বিষয়ে ভুল করার আগে এই ভিডিওটা দেখে নিজেকে শুধরে নিতে পারে, এখানেই আমার সার্থকতা। তাই অনুরোধ রইল অবশ্যই শেয়ার করবেন। আজকে আসছি, আগামী ভিডিওতে আবার নতুন নতুন জাজমেন্ট নিয়ে নতুন নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার।